মনোযোগ সহকারে মায়ের হাতে মলম লাগাচ্ছে ফারিস। শিখার সেই নিষ্প্রাণ চাহনি বারবার চোখের সামনে প্রতিফলিত হচ্ছে। ভেতর থেকে কুরে খাচ্ছে তাকে। এই ভঙ্গুর শিখাকে সে আগে দেখেনি। কতই না অসহায় লাগছিল তাকে। আহা, আমার এমনটা করা উচিত হয়নি, অপরাধবোধের সাথে বললেন জহুরা। চোখে তার অনুতাপ। ফারিস চাইল মায়ের দিকে, মুখে কিছু বলল না। প্রতিবারই এমন কিছু একটা করে সে ক্ষমা চায়। আজ হয়তো সত্যি আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। ব্রেসলেটটি শিখার বাবার শেষ স্মৃতি, আর আমি সেটা নিয়ে এইটুকুখানি মেয়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেলাম। আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। জহুরা ফারিসের দিকে চাইলেন কি প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য, যদি না বলে এই ভেবে। কিন্তু এবারও ফারিস কিছু বলল না। তার মুখের ভাব সম্পূর্ণ শূন্য। জহুরা ফারিসকে নিজের পাশে বসালেন। তার হাতের উপর হাত রেখে সরল কণ্ঠে বলতে আরম্ভ করলেন, কিন্তু যখনই আমি শিখাকে দেখি, আমার তার বাবা দাদার কর্মের কথা মনে পড়ে যায়। আমি সহ্য করতে পারি না। শিখার বাবা সেভাবে তোর দাদাকে কানপড়া দিয়েছিল তা আমার এখনো মনে আছে। তুই তখন ছোট ছিলি। শুধু সম্পত্তির লোভে ছোট ভাই নিজের রক্তের ভাইকেও ছাড়ল না। ছোট ভাই তোর বাবাকে মেরেছে। ফারিস, তোর কি মনে আছে সেই দিনের কথা? যেই দিন ছোট ভাই ছুরি হাতে তোর বাবার মৃতদেহর পাশে বসেছিল, তখন তুই কত ছোট ছিলি। এই আমি রাত দিন খেটে তোর জন্য খাবারের যোগান দিতাম। ছোট ভাই এসব করেছে শিখার জন্য। যেন সে রাজার হালে থাকে আর আমরা নর্দমায়। তিনি এত কিছু না করলে আজ আমাদের একটা সুখী পরিবার থাকত। কথাগুলো বলেই জহুরা মিথ্যা কান্নায় ভেঙে পড়লেন। খন্দকার চৌধুরীর মৃত্যুর পর থেকেই সে ফারিসকে এই একই গল্প শুনিয়ে আসছেন। শিখার জন্য তার মনে একটু একটু করে বিষ ঢেলে দেয়া জহুরার প্রধান কাজ। কিন্তু সে অজ্ঞ। সে জানে না বিষে বিষেই বিষক্ষয় হয়। যার দ্বারপ্রান্তে তার নিজের ছেলে। কাজ শেষে আলেয়ার সাথে একসাথে ফিরছিল শিখা। ফারিসের ব্যবহার এখনো তার মনে তাজা। সে ভেবে পায় না কিভাবে দ্রুত ফারিসের থেকে মুক্তি পাবে। না সে সম্পত্তির পুনরায় হস্তান্তর করছে, আর না তাকে মুক্তি দিচ্ছে। শিখা চলে যেত। সে চাইলেই চলে যেতে পারত। কিন্তু এটা তার লড়াই, আর হারতে সে কখনো শেখেনি। তার বিশ্বাস ধৈর্যের ফল অবশ্যই যথার্থ হবে। আলেয়া তাকে লক্ষ্য করেছে। শিখার কপালের ওয়ান টাইমটি নজর এড়ায়নি তার। পেছনের কারণ জানতে বেশ কৌতূহলী সে। শিখা অন্যমনস্ক হয়ে হাঁটছে। আলেয়া জিজ্ঞেস করেই ফেলল, তোমার কপালে কি হয়েছে? শিখা থামল, তাকালো আলেয়ার দিকে। মনে হচ্ছে সে কথাটা শুনতে পায়নি। কিছু বললে, তোমার কপালে এটা কেন? আঙুল দিয়ে ওয়ান টাইমের দিকে ইশারা করল আলেয়া। শিখা একবার ছুল সেটা। এরপর বলল, কাল পড়ে গেছিলাম ওয়াশরুমে। ওহ! যদিও আলেয়া বুঝতে পেয়েছিল তার কণ্ঠের মেকি ভাব, তবুও আগ বাড়িয়ে আর জিজ্ঞেস করল না। আলেয়া বাস নিয়ে চলে গেল বাড়িতে। শিখা স্টপে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। হঠাৎ তার নজর পড়ল একটা দোকানে। সেটা ব্যতীত সব বন্ধ। সে গেল দোকানে। একটা কাপ নুডলসের পট নিয়ে দোকানদারকে বিল দিল। দোকানের কাউন্টারের উপর গরম পানির একটি হিটার। শিখা দোকানদারকে জিজ্ঞেস করল, এটা ব্যবহার করতে পারবে কিনা। দোকানি হ্যাঁ জানালেন। শিখা সামান্য পানি পটে নিয়ে বেরিয়ে গেল দোকান থেকে। রাস্তাঘাটে তেমন মানুষ নেই। সে একটি পিলারের ধারে বসে নুডলস খেতে লাগল। হঠাৎ একটি ছোট কুকুর এলো তার কাছে। তাকে কেন্দ্র করে গোল গোল ঘুরতে লাগল। সেটার কান দেখে হেসে ফেলল শিখা। চুচু বলে ডাকল। এরপর পাশে একটুখানি নুডলস রাখল। ছানাটি ভয়ে ভয়ে শিখার পেছনে এগিয়ে এলো। নিরাপত্তা পেয়ে মুখ দিল খাবারে। শিখা নুডলস শেষ করে প্রফুল্ল মনে হাঁটা ধরল বাড়ির দিকে। এখন একটু ভালো লাগছে। বাড়ির সদর দরজার নিচে চাবি রাখা। শিখা জানে এটা কার কাজ, তাই দোর খুলে বাড়িতে প্রবেশ করল। অলস ভঙ্গিতে ঢুকে গেল ঘরে। দরজা বন্ধ না করেই ধপ করে শুয়ে পড়ল বিছানায়। এত পরিশ্রম সে কবে করেছে বা আদৌ করেছে কিনা মনে নেই। ক্লান্তিতে তার চোখ জোড়া ভার হয়ে এলো। শিখা যখন কাঁচা ঘুমে ভেঙে পড়ল, আলতো পায়ে ভেতরে ঢুকল ফারিস। বিনা শব্দ দরজা বন্ধ করে দিল। শিখার গা ঘেঁষে শুতেই হঠাৎ শিখার কাঁচা ঘুম ভেঙে গেল। কেউ তার কোমরে হাত রেখেছে বুঝতে পেরে হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটতে লাগল।
তারপর চেনা পারফিউমের ঘ্রাণ নাকে পৌঁছাতেই শান্ত হয়ে গেল সে। তবে শক্ত হয়ে গেল শরীর। ফারিস শিখার কাঁধে মুখ রাখল। তুমি কখনো এমন ছিলে না, তুমি কখনো কাউকে আঘাত করনি। শিখা চাপা ক্ষোভের সাথে জবাব দিল, তুমিও কখনো এমন ছিলে না। তুমি কখনো কাপুরুষ ছিল না। ফারিসের ভেতরটা যেন কেউ এলোমেলো করে দিল। নিজেকে শান্ত করতে শিখার ঘাড়ে নাক স্লাইড করল সে। তার একমাত্র প্রশান্তি। শিখা কেঁপে ওঠে। তাকে সাবধানে নিজের দিকে ঘুরালো ফারিস। হয়তো আমি, কিন্তু তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার অধিকার আছে। তোমায় আমার চাহিদা পূরণ করতে হবে। তার কণ্ঠ অদ্ভুতভাবে শীতল। শিখা তাচ্ছিল্য হাসল। এছাড়া কেনই বা সে রুমে আসবে? ফারিসকে কটাক্ষ করে শিখা বলল, তুমি কি জানো, এই চাহিদাই তোমাকে পুরুষ করে তোলে। কিন্তু ভেতরে তুমি পুরোটাই কাপুরুষ, অস্তিত্বহীন একজন মানব। ফারিস উঠে এলো শিখার উপর। আলতো হাতে তার মুখের উপর থেকে চুল সরিয়ে বলল, তুমি যাই বলো, আমি যা হই, যেমনি হই, আমি শুধুই তোমার। সকালে ঘুম থেকে উঠে ফারিসকে পাশে পেল না শিখা। তার কি যায় আছে? শিখা তৈরি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় গন্তব্যে। বাসে থাকাকালীন হঠাৎ ফোন বেজে ওঠে তার। এটা নুশার নম্বর। এত সকাল সকাল কেন ফোন দিতে পারে মেয়েটা? শিখা ভেবে পেল না। ফোন রিসিভ করে কানের সামনে আনলে তার কিছু বলার আগেই অপরপক্ষ থেকে আতঙ্কিত এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে। শিখা সাথে সাথে বাস ড্রাইভারকে থামতে বলে অর্ধেক ভাড়া দিয়ে নেমে পড়ে। তারপর অন্য বাস নিয়ে রওনা দেয় কেন্দ্রীয় হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছেই সময়ের বিলম্ব না করে নাহিদের দেয়া রুম নম্বর অনুযায়ী কেবিন খুঁজে বের করে। নাহিদ ও তার গার্ডিয়ান কেবিনের বাইরে। শিখা ছুটে গেল আমেনা খাতুনের কাছে। মহিলা মেয়ের বান্ধবীকে জড়িয়ে ধরে হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়েন। শিখা ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, নুশা ঠিক আছে তো? আমার মেয়েটার সাথেই কেন? আমার মেয়েটাই কেন? আমি আর পারছি না রে শিখা। শিখা আমেনা খাতুনের পিঠে হাত বুলিয়ে শান্ত হওয়ার ইঙ্গিত দিল। নুশার কেবিন থেকে নার্স বেরিয়ে বলল, আপনারা এখন পেশেন্টকে দেখতে পারেন, তবে তাকে বেশি চাপ দেবেন না। ডক্টর কিছুক্ষণের মধ্যে আবারও আসবেন, বলে নার্স পাশ কাটিয়ে চলে গেল। এক এক করে ভেতরে গেল সবাই। নুশার মুখে অক্সিজেন মাস্ক। চোখ খুলে রাখার যথাসাধ্য চেষ্টা করছে। মা বাবা ভাই সবাই কথা বল নুশার সাথে। শেষে নুশার পাশে এসে বসল শিখা। তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? নুশা পলক ফেলে আশ্বস্ত করল যে এখন ভালো আছে, যদিও তার অবস্থা খালি চোখেই দেখা যাচ্ছে। শিখা হাতের মুঠোয় ঠোঁট ছোঁয়াল, চোখ দুটো অশ্রুতে টইটম্বুর। আমি ব্যর্থ তোকে রক্ষা করতে, পারলে ক্ষমা করে দিস। আল্লাহ তোর বিপরীতে আমাকে নিলেও পারত। আমার এই কাঠপুতুলের জীবনের কোনো অর্থ নেই। সম্ভব হলে আমার সব আয়ু তোকে দিয়ে দিতাম। নুশা শিখার হাত আলতো করে চেপে ধরল। এসব কথা বলতে নিষেধ করছে তাকে। তাদের কথোপকথনের মাঝে নাহিদ ও তার বাবাকে ডক্টর আলাদা করে নিয়ে গেলেন। এক কোনায় দাঁড়িয়ে পড়ল তারা। ডাক্তারের মুখ ভার। আম সরি টু সে, বাট সে ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। তার কাছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন। নিজেদের প্রস্তুত করে নিন। রহমান সিদ্দিক খানিক নড়ে উঠলেন। কেউ যেন তার কানে গলিত লাভা ঢেলে দিয়েছে। নাহিদ রহমান সিদ্দিককে ধরল। শিখা আরও কিছুটা সময় থাকতে চাইলে নাহিদ না করে দেয়। এই মেয়েটার অবস্থাও সে জানে, নুশা বলেছে। তাই নাহিদ শিখাকে বিদায় দেওয়ার আগে জানালো তারা এখানেই থাকবে, আর যখন খুশি এসে নুশার সাথে দেখা করতে পারবে। এদিকে ইমরান ক্লাসে এসে দেখল নুশা আজও আসেনি। যদিও এতদিন সে বিষয়টা তেমন পাত্তা দেয়নি, কিন্তু এখন তার কাছে কিছু ঘাপলা লাগছে। নুশা ক্লাসের টপ একজন স্টুডেন্ট, কারণ ছাড়া অকারণে সে মিস দেয় না। ইমরানের এতদিন মনে হয়েছিল হয়তো ব্রেকআপের জন্য মেয়েটা নিজেকে সময় দিচ্ছে। যত যাই হোক, সে অস্বীকার করতে পারবে না নুশার জন্য তার মনে কিছু আছে। হয়তো রাগ, হয়তো বিরক্তি, বা হয়তো অন্য কিছু। রিলেশনে থাকাকালীন নুশা মেয়েটা ভার্সিটিতে প্রতিটা সময় তার সাথে থাকত। সে অস্বীকার করতে পারবে না তার উপস্থিতিতে কতটা আসক্ত হয়ে পড়েছে সে। একজন মানুষ বা একটি প্রাণী হোক, সেটা যদি সবসময় আপনার মনোযোগ আকর্ষণ করা নিয়ে ব্যস্ত থাকে, তার অনুপস্থিতিতে কি আপনার চোখ তাকে খুঁজবে না? ইমরান নুশার ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে চাইল তার সন্ধান, কিন্তু নিজের ভেতরের অহংকার বাধা হয়ে দাঁড়ালো তার পথে। অতএব কোনো কথা না বলে চুপচাপ গিয়ে বসে পড়ল সিটে।
কিছুক্ষণ পর লেকচারার এলে ক্লাস আরম্ভ হয়। যদিও কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়ে গেছে, শিখার যথাসাধ্য চেষ্টা করেছে যেন ম্যানেজারের চোখে না পড়ে। তবে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আজ ম্যানেজার একদম দরজায় দাঁড়িয়ে ছিল তার অপেক্ষায়। বকাঝকা করে ওয়ার্নিং দিয়ে দিয়েছে নেক্সট টাইম লেট হলে সোজা আউট করে দেবে। শিখা ম্যানেজারের থেকে ক্ষমা চেয়ে কাজে যোগদান করে। যদিও সে কর্মস্থলে, কিন্তু তার মনোযোগ সবটা নুশাকে ঘিরে। কখন কি হয়ে যায় বলা যায় না, তাকে শক্ত থাকতে হবে। কিন্তু যতবারই শিখা নুশার কিছু হয়ে যাওয়ার কথা ভাবে দম বন্ধ হয়ে আসে তার। এই সেই মেয়ে যে দুর্বল মুহূর্তগুলোতে তাকে শক্তি জুগিয়েছে। সে চলে গেলে শিখার কি হবে? হ্যালো মিস, হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল শিখা। পেছন ফিরে ব্যক্তিটিকে সম্মানের সাথে সালাম জানালো, যেমনটা তারা বাদ বাকি কাস্টমারদের সাথে করে। কিন্তু যখন লোকটির মুখের দিকে চোখ পড়ল, মেজাজ নষ্ট হয়ে গেল শিখার। এই লোক এখানে কি করছে? ফারিস শিখার বদলে যাওয়া মুখখানা দেখে মৃদু হাসল। এখনই এত মুড সুইং, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? শিখা দাঁতে দাঁত চেপে জবাব দিল, হ্যাঁ বলুন। ফারিস পকেট থেকে ছোট একটা কাগজ বের করে শিখার সামনে ধরল। সেটাই লিখা। আইম সরি, আপনি কি বলতে পারেন এটা কোথায় পাবো? আমার মাথায়। কিন্তু সম্ভবত আমি এটা ওখানে দেখেছি। একটা অন্ধকার কোণার দিকে আঙুল দিয়ে ইশারা করল ফারিস। শিখা তেরে পা বাড়ালো তার দিকে। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই ম্যানেজার এসে হাজির হলো তাদের মাঝে। তিনি এমনভাবে ফারিসের সাথে হাত মেলালেন যেন কত যুগের চেনা। আপনার কি লাগবে স্যার বলুন। আমাদের এখানে সব আছে এবং আপনার জন্য বিশেষ অফার। ফারিস বুক ফুলিয়ে গুরুতর ভঙ্গিতে দাঁড়ালো। আমি চাই আপনাদের এই স্টাফ আমায় সাহায্য করুক। ম্যানেজার অবাক চোখে তাকালো শিখার দিকে, তারপর ফারিসের দিকে। একগাল হেসে জবাব দিল, অবশ্যই, কেন নয়। শিখা, যাও স্যারকে সাহায্য করো। কিন্তু স্যার, আমার ওদিকে কাজ আছে। অপর পাশে এলোমেলো পণ্যগুলোর থাক দেখিয়ে জবাব দিল শিখা। আমি দেখছি, তুমি স্যারের সাথে যাও। শিখার চোয়াল শক্ত হয়ে গেল। কোনো উপায় না পেয়ে ফারিসের পেছন পেছনই যেতে হলো তাকে। ফারিস শিখাকে এক কোণায় নিয়ে গিয়ে চেপে ধরল। শিখা তার বাহু থেকে ছাড়া পেতে মরিয়া। আরে ছাড়ো, আমি কিন্তু পুলিশ ডাকব। আমি দুঃখিত লাভ, আমার কালকে অমনটা করা উচিত হয়নি। দয়া করে আমায় ক্ষমা করে দাও। শিখা সর্বশক্তি দিয়ে ফারিসকে নিজের থেকে দূরে ঠেলে দিল। তুমি জানো আমরা দিনে যতবার শ্বাস নেই তার থেকেও তোমার শরীর সংখ্যা বেশি, তাই এই শরীর আর কোনো মূল্য নেই। আমি জানি আমি ভুল করেছি। লাস্ট একটা সুযোগ দাও। বিশ্বাস কর আর কখনো সরি বলার মতো পরিস্থিতি আসবে না। ফারিসের কথায় শিখা তাচ্ছিল হাসল। দাদাও তোমাকে বিশ্বাস করেছিল, আমিও করেছিলাম। তবুও কি নিখুঁতভাবেই না সেই বিশ্বাস ভেঙে দিয়েছ তুমি? এখনো কি তোমার মনে হয় তা আর জোড়া দেয়া সম্ভব? আমি লজ্জিত নিজের জন্য। শুধু শেষ সুযোগ দাও। তোমার কাছে আমি বারবার ফিরে আসি কেন? কারণ আমার তোমাকে চাই। তোমায় ছাড়া আমার দম বন্ধ লাগে। আর সেই তুমি আমার দম বন্ধ করে ধরেছিলে। নিরেট গলায় বলল শিখা। ফারিস বিধ্বস্ত নয়নে তাকালো তার দিকে। দুই হাঁটু মেঝেতে ঠেকিয়ে বসল ফারিস, যেন দয়া ভিক্ষা চাইছে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। শুধু মাকে এড়িয়ে চলো, তার সাথে তর্কে জড়িও না। এখন এই মুহূর্ত থেকে আমি কথা দিচ্ছি, আমি সর্ব পরিস্থিতি তোমায় রক্ষা করব। ফারিসের কথা বলার শেষে চারপাশে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। কেউ কোনো কথা বলল না, কেউ চোখের যোগাযোগ ভাগল না। শুধু চেয়ে রইল একে অপরের চোখে, নিষ্পলক।